কি ব্যাপার, আজ বাড়িতে কেউ নেই মনে হচ্ছে? সবাই কোথায় গেল? আজ আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। নামাজের সময় চলছে এখন, তাই মা আর ছোটো মা হয়তো নামাজ পড়ছে রুমে, আর ড্রামা কুইনটা হয়তো রুমে বসে বসে ফেসবুকে গল্প করছে। হয়তো বা। আজ ফ্রেশ হয়ে ফর্মাল ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে বিছানায় বসে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। তখনই হন্তদন্ত পায়ে অয়নের রুমে আসে, চিন্তিত কণ্ঠে বলল, আয়াস, তুই ল্যাপটপ নিয়ে বসে আছিস? ওইদিকে কি হচ্ছে কিছু জানিস? আয়াস ভুরু জোড়া কিঞ্চিত কুচকে অবাক স্বরে বলল, কোন দিকের কথা বলছিস? আমি ঈশার কথা বলছি। কি হয়েছে? তুই প্রশ্ন করছিস কি হয়েছে? গাধা, ঈশা জ্বর নিয়ে বিছানায় পড়ে আছে। গিয়ে দেখ মেয়েটা কতটা অসুস্থ। কি, ঈশা অসুস্থ? কই, আমাকে মা ছোটো মা কেউ তো বলেনি। কথাগুলো বলতে বলতে আয়াস বিছানা থেকে নেমে তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়াসের পেছন পেছন অয়নও ছুটল। ঈশার রুমে এসে দেখলো মা আর ছোট মা দুজনে ঈশার দুপাশে দুজন বসে আছে। দুজনের মুখটা চিন্তিত। মা, ছোটো মা, ঈশার কি হয়েছে? কথাটা বলতে বলতে আয়াস ঈশার পাশে গিয়ে দাঁড়ালো। আয়াসকে দেখে রুকসানা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আর বলিস না, মেয়েটার হঠাৎ দেখি 104 ডিগ্রির উপরে জ্বর উঠে বসে আছে। কখন হয়েছে এসব? আর তোমরা কেউ আমাকে কল দাওনি কেন? দুপুর থেকে শরীর খারাপ লাগছে বলছিল, বিকাল হতে হতে দেখি শরীর কাঁপিয়ে জ্বর উঠে গেছে। তোকে বলিনি, কারণ তোকে বললে তুই কাজ পেলে ছুটে চলে আসতিস, তাই বলিনি। আনিশা বেগমের কথা শুনে আয়াসের রাগ চরমে পৌঁছে গেল। রাগী কণ্ঠে বলল, বিকেল থেকেও অসুস্থ, আর তোমরা কেউ আমাকে একটাবারের জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করনি? ডক্টর ডেকেছিলে? আয়াসকে আচমকে এতটা রেগে যেতে দেখে আনিশা বেগম শান্ত কণ্ঠে বললেন। ম্লান কণ্ঠে কথাগুলো বললেন রুকসানা বেগম। আয়াস, রাগ করিস না বাবা, তুই কাজে ছিলি বলেই তোকে আমি জানাইনি। ভাবি জানাতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করেছি। তুই একদম টেনশন করিস না, ডক্টর দেখে মেডিসিন দিয়ে গেছে। অলরেডি একবার খাইয়ে দিয়েছি, রাতে আরেকবার খেলে সকাল হতে হতে নাকি জ্বর কমে যাবে। বাবা আর চাচু জানে? ওরাই তো আসার সময় ডক্টর নিয়ে এসেছে। তোর আব্বু তো শুনে আর 1 মিনিটও মনে হয় অফিসে বসেনি। শোনার সাথে সাথে হাসানকে নিয়ে চলে এসেছে। এতক্ষণ এখানেই বসেছিল, এখন নামাজ পড়তে মসজিদে গিয়েছে। আনিশা এক নজর আয়াসের দিকে তাকিয়ে আবারও রুকসানা বেগমের দিকে তাকালেন। কোমল স্বরে বললেন, ভাবি চলো এবার আমরা রান্নাটা সেরে নিই। এখন তো আয়াস আছে, ঈশার পাশে আয়াস বসবে। আয়াস, তুই ঈশার পাশে বস, আমরা বরং নামাজ পড়ে রান্নাটা করে ফেলি। ঈশার পাশে বসে থাকতে থাকতে রান্নাটাও করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আছি ঈশার পাশে। আয়াসের সম্মতি পেয়ে রুকসানা বেগম মলিন কণ্ঠে বললেন, তুই যখন বসবি বলছিস তাহলে বস। তবে হ্যাঁ, কিছু সময় পর পর কপাল থেকে জলপট্টিটা নিয়ে আবারও ভিজিয়ে ওর কপালে দিস। ওই যে পাশে পানির মগ আছে, ওখান থেকে ভিজালে হবে। এসব নিয়ে তোমরা টেনশন করো না, তোমরা যাও, আমি এদিকটা সামলে নেব। আচ্ছা, ও কি মেডিসিন খাওয়ার পর ঘুমিয়েছে? আরে না, জ্বর বেশি ওঠার পর থেকে এমন চোখ বন্ধ করে রেখেছে। আমরা অনেকবার ডেকেছি, কিন্তু ও একটু করেও চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিচ্ছে। ঔষধগুলো অনেক কষ্টে আমি আর আনিশা দুজনে ধরে খাইয়েছি। তুই একটু চোখ খোলাতে পারিস কিনা দেখিস। চলো ভাবি, আয়াস থাকলে আর টেনশনের কোনো কারণ নেই, আমরা নিশ্চিন্তে রান্না সেরে ফেলতে পারবো। কথাগুলো বলে আনিশা বেগম রুকসানা বেগমকে নিয়ে চলে গেলেন। অয়ন তখনও দাঁড়িয়েছিল ঈশার রুমে। অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশ এক নজর অয়নের দিকে তাকিয়ে আবার ঈশার দিকে তাকিয়ে ম্লান কণ্ঠে বলল, কিরে, দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসে বস। না না না, আমার বসতে হবে না, তুই বরং ওর কাছে থাক, আমি রুমে যাচ্ছি। আয়েশ ঈশার দিকে তাকিয়েছিল, ওর দিকে তাকিয়ে থেকেই আনমনে উচ্চারণ করলো, আচ্ছা। অয়ন চলে গেল। আয়েশ এতক্ষণ ঈশার পায়ের কাছে বসলো, এবার একদম ঈশার গালার কাছে গিয়ে বসলো। ঈশার তখনও চোখ বন্ধ। আয়েশ বুঝতে পারছে ঈশার জ্বরের তাপে চোখ খুলতে পারছে না, তাই মা আর ছোট মাও এতক্ষণ ঈশাকে ডাকেনি। কিন্তু আয়েশের যে ঈশার এমন নিথর হয়ে শুয়ে থাকাটা ভালো লাগছে না। ঈশাকে এভাবে নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে থাকতে দেখে আয়েশের ভিতরটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঈশার অসুস্থতাটা আয়েশ কিছুতেই যেন মেনে নিতে পারছে না।
যেখানে ঈশার সামান্য সর্দি হলে ওর জ্বর উঠে যায়, সেখানে আজ ঈশার 104-এর উপরে জ্বর। কি করে ওর ভালো লাগবে? জ্বরের পরিমাপটা বুঝতে আয়াস আলতো হাতে ঈশার গলায় আর গালে হাত দিয়ে চেক করলো। তাপমাত্রা এখনো অনেক বেশি, এখনো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আয়াস বুঝতে পারছে ঈশার জ্বর এখনো কমেনি। ঈশার এমন জ্বর দেখে আয়াসের চোখে জল চলে এসেছে ইতোমধ্যে। হয়তো ছেলে মানুষ বলে কাঁদছে না। ঈশাকে নিথর হয়ে শুয়ে থাকতে আয়াস আর বসে থাকতে পারল না। এক হাত ঈশার হাতের উপর রেখে অন্য হাত আলতো করে ঈশার গালে রাখলো। তারপর আদুরে গলায় ডাকলো ঈশাকে। ঈশা, ঈশা, ঈশা দেখ, তোর আয়াস এসেছে। প্লিজ চোখ খোল। এই দেখ, আমি একদম তোর কাছে বসে আছি। প্লিজ চোখ খোল, একবার তাকা আমার দিকে। তুই না আমার সাথে একটু কথা বলার জন্য আমার পেছন পেছন ঘুরঘুর করছিলি এতদিন? তোর না আমার সাথে সময় কাটানোর ইচ্ছা? তাহলে এখন কেন চোখ বন্ধ করে রেখেছিস? এখন তো আমি একদম তোর কাছে বসে আছি। এখন কথা বল আমার সাথে। চোখ খোল না প্লিজ। অনেক ডাকাডাকির পর প্রায় মিনিট 2 পর ঈশা এবার আদো আদো চোখ খুলে তাকালো। তবে এখনো জ্বরের প্রকোপটা থাকায় ভালো করে চোখ মেলতে পারছে না। সামনের সবকিছু ঝাপসা লাগছে। ঈশাকে চোখ খুলতে দেখে আয়াসের এতক্ষণে মুখে একটু হাসি ফুটেছে। ঈশার হাতে আলতো ঠোঁট শুয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ঈশা, ঈশা চোখ খুলেছিস? থ্যাংক গড। আমার তো জানটাই বেরিয়ে যাচ্ছিল। এভাবে চুপচাপ কেউ শুয়ে থাকে? হাতে ঠোঁটের স্পর্শ পেয়ে ঈশা বুঝতে দেরি হলো না ওর সামনে যে মানুষটিকে ঝাপসা দেখাচ্ছে ও আর কেউ নয়, আয়াস। আয়াসের উপস্থিতি টের পেয়ে ঈশা চোখগুলো বারকে খিচে বন্ধ করে আবারও মেলে তাকালো। এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আয়াসকে দেখে ঈশা মনে মনে খুশি হলেও মুখে সেটা প্রকাশ করলো না। মুখটা ভার করেই বলল, তোমার কাজ নেই আজ? আমার রুমে কি করছো? তুমি তো এখন মহা ব্যস্ত। আমার রুমে আসার সময় হয়েছে তোমার? আয়াস বুঝতে পারছে ঈশা ওর সাথে অভিমান করে কথাগুলো বলছে। পাগলিটা জ্বরের মধ্যেও গাল ফুলিয়ে বসে আছে। আয়াস মুচকি হেসে ঈশার কপাল থেকে জ্বরপটিটা নিয়ে মগ থেকে ভিজিয়ে আবার ঈশার কপালে সুন্দর করে মেলে দিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কোমল কণ্ঠে বলল, আমার উপর অনেক রাগ, তাই না? তোমার উপর রাগ করার আমি কে? আমার কি রাগ করার মতো সেই অধিকার আছে? আয়াস মুচকি হেসে ঈশার দিকে বেশ খানিকটা ঝুঁকে গিয়ে আস্তে করে বলল, কথাটা কি ঈশা বলছে, যাকে আমার পুরোটাই সঁপে দিয়েছি? পুরোটা দিনে এমন ব্যস্ততা দেখাতে না আমায়। শত ব্যস্ততার ফাঁকেও একটু হলেও সময় দিতে। এই জন্যই তো বলেছিলাম আমি, ইলেকশনে অংশগ্রহণ করলে তোকে সময় দিতে পারবো না। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না। এখন হলো তো আমার কথা, নিজে বলে এখন আমাকে দোষারোপ করছিস। দিস ইজ ভেরি ব্যাড। আমি কি জানতাম নাকি তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে? আমি ভেবেছিলাম হয়তো আগে থেকে একটু বেশি বিজি থাকবে, তাই বলে এতটা বিজি? এমন জানলে আমি কোনোদিনও ইলেকশন করতে বলতাম না তোমাকে। তাই? তুমি এখন আমাকে একটুও সময় দাও না, উল্টো তোমার কাছে গেলে আমার সাথে রাগারাগি করো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। নির্বাচন হয়ে গেলে তারপর তোকে অনেক অনেক সময় দিব। সত্যি? এখন বল তো, জ্বরটা বাঁধালি কি করে? নিশ্চয়ই পরশুদিন যে বৃষ্টি হয়েছিল সেটাতে ভিজেছিস, তাই না? তুমি কি করে বুঝলে আমি বৃষ্টিতে ভিজেছি? আচ্ছা, আমি না বলতেই সবকিছু বুঝে যাও কিভাবে তুমি? তোমার কি কোনো জাদু আছে? যেটা প্রশ্ন করেছি সেটা বল। বেশি ভিজিনি তো। আম্মু আর বড় আম্মু যখন রান্না করছিল দুপুরের, তখন ওরা না দেখে মতো একটু ছাদে গিয়ে বৃষ্টির ফোঁটা ধরেছিলাম। এতে তো জ্বর আসার কথা না। তাই না? আপনি জানেন না আপনার গায়ে বৃষ্টির পানি লাগার সাথে সাথে জ্বর চলে আসে? তারপরেও বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল? আসছে বৃষ্টির ফোঁটা গুনতে। কয়টা গুনেছিস শুনি? রাগ করছো কেন? আর তাছাড়া বৃষ্টির ফোঁটা কি গোনা যায় নাকি? আমি তো জাস্ট শখের বশে। হ্যাঁ, শখের বশে গায়ে জ্বর বাঁধিয়ে নিয়েছেন, এখন ভালো লাগছে। এখন আমি যদি ছোট মাকে বলি যে তুই বৃষ্টিতে ভিজেছিস, তাহলে কি হবে বুঝতে পারছিস? সরি, প্লিজ তুমি আম্মুকে বলো না এটা। আম্মু অনেক বকবে শুনলে। আচ্ছা, আর ভিজবো না কোনো দিন। তারপরেও প্লিজ বলো না আম্মুকে। ঈশার বাচ্চাদের মতো করে কথা বলা দেখে আয়েশার মনে মনে হাসি পেলেও মুখে সেটা প্রকাশ করলো না। মুখটা থমথমে রেখে বলল, ফার্দার যদি আর কখনো দেখি বৃষ্টিতে ভিজেছিস, তাহলে দেখবি আমি কি করি। বলছি তো আর করবো না, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আর রেগে নেই তো? না। আচ্ছা, কিছু খেতে ইচ্ছে করছে? কিছু আনবো দোকান থেকে, কিংবা ঘরে কিছু আলাদা করে তোর জন্য রান্না করতে বলবো? সাথে সাথে ঈশা নাক মুখ কুচকে ফেলল। রি রই করে বলে উঠল,
না না না, আমি কিছু খাবো না। আমার মুখে কোনো রুচি লাগছে না। মনে হচ্ছে কিছু না খেতে পারলেই বাঁচি। কিছু খেলেই বমি হবে মনে হচ্ছে। তা বললে হয় নাকি? মেডিসিন নিতে হবে না? খালি পেটে মেডিসিন খেলে তো মেডিসিনের অ্যাকশনের বদলে রিয়াকশন করবে। তারপরেও আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আয়েশ কিছু বলতে যাবে তখনই রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ রুমে আসেন। আমার ঈশা মামুনি এখন কেমন আছে? বলতে বলতে রায়হান মাহমুদ ঈশার পাশে গিয়ে দাঁড়ালেন। ঈশা মুচকি হেসে বলল, জি বড় আব্বু, ভালো লাগছে। গুড, তাহলে তো আর কোনো টেনশনই নেই। তুমি একদম টেনশন করো না মামুনি, দেখবে কাল সকাল হলে তুমি পুরোপুরি সুস্থ। আয়াস, তুই কখন আসলি? একটু আগেই। ভাইজান, ঈশা তো এখন কিছুটা ঠিক আছে, আর তাছাড়া আয়াসও আছে। চলো আমরা দুজনে কালকের প্রজেক্টের ব্যাপারে কিছু ডিসকাশন করে নিই। ভাইয়ের কথায় রায়হান মাহমুদ ছেলের দিকে তাকালেন, সরস গলায় বললেন, আয়াস, তুই কি বসবি ঈশার কাছে? হ্যাঁ বাবা, তোমরা যাও, আমি আছি। আচ্ছা, তাহলে ওকে দেখে রাখিস। আমি তোর মাকে বলে দিব রান্না শেষ হলে যেন ঈশার খাবারটা আগে রুমে পাঠিয়ে দেয়। খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিলে ডক্টর বলেছে সকাল হতে হতে জ্বর কমে যাবে। কথাগুলো বলে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ রুম থেকে চলে গেলেন। ওনাদের চলে যেতে দেখে আয়েশা আবারও ঈশার দিকে ঘুরে বসলো। ঈশার কপাল থেকে জ্বরপট্টিটা নিয়ে আবারও মগের পানিতে ভিজিয়ে ঈশার কপালে রাখলো। খানিক চুপ থেকে কোমল কণ্ঠে বলল, ঈশা, হাতে পায়ে একটু কাপড় ভিজিয়ে মুছে দিব? আই থিঙ্ক উষ্ণ শরীরে শীতল কিছু ছোঁয়া পেলে ভালো লাগবে। দিব? ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঈশার সম্মতি পেয়ে আয়েশ উঠে গিয়ে ওয়াশরুম থেকে ছোট একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসলো। তারপর স্ট্যান্ডে থাকা ঈশার একটি টাওয়েল দিয়ে সেটা ভিজিয়ে ঈশার হাতে পায়ে গলায় মুছে দিল। তারপর বালতিটা রুমের একপাশে রেখে দিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। এখন একটু ভালো লাগছে? আচ্ছা, আমার এত কেয়ারিং কেন করছো বলো তো? আয়েশ দরজার দিকে এক নজর তাকিয়ে আবার ঈশার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, কারণ বউটা তো আমার, তাই আমি কেয়ার করছি। মাঝে মধ্যে বউয়ের খোঁজ থাকে না, আর এখন আসছে বউয়ের কেয়ার করতে। লাগবে না আমার এমন কেয়ার। আচ্ছা ঠিক আছে, মা আর ছোট মার রান্না শেষ হলে ওদের আসতে বলে আমি চলে যাব। তুমি এমন কেন? আমি তো এমনিই বলছিলাম, তাই বলে চলে যাবে? আমি বসে থাকলে খুশি হবি? আয়েশ ঈশার পাশে বসতে বসতে আয়েশের মা আর ঈশার মা রান্নাবান্না সেরে ফেললেন। রান্না শেষ হতে হতে প্রায় 9:30 বেজে যায়। তাই রান্না শেষ হতেই দুই চা হাত মুখ ধুয়ে ডিনার রেডি করে ফেললেন। রুকসানা বেগম ডাইনিংয়ে খাবার সাজাতে সাজাতে বললেন, আনিশা, তুমি ঈশার খাবারগুলো দিয়ে এসো, আমি এদিকটা সামলে নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, একেবারে আয়েশার খাবার সহ নিয়ে যাই, কি বলো? হ্যাঁ, সেটাই ভালো হবে। এমনিতেও ঈশাকে রুমে রেখে ও নিচে আসবে না খাওয়ার জন্য। এক কাজ করো, 2টা প্লেট না নিয়ে একটাতে করে নিয়ে যাও। আয়াস নিজেও খেয়ে নেবে, সাথে ঈশাকেও খাইয়ে দিবে। আচ্ছা ভাবি। রুকসানা বেগমের কথা মতো আনিশা বেগম একটা প্লেটে করে আয়েশ আর ঈশা দুজনের জন্য খাবার নিয়ে ঈশার রুমে গেলেন।